গল্প শোনার স্মৃতি আমাদের অনেক ছোটবেলার। বই পড়ার অভ্যাসও হারাতে বসেছি আমরা। তাই গল্প শোনাই। গল্প ল্যাবরেটরি। ৮০-র দ্বার প্রান্তে এসে রবীন্দ্রনাথ মানুষ ও জীবন সম্পর্কে এক অনাবিষ্কৃত অধ্যায় উন্মোচন করলেন এই ব্যতিক্রমী গল্পে। নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়েন্ট। তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তরুণে তরুণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আঁটো মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এ ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুহাতই জোরের সঙ্গে চালনা করছিলেন, তখন তার মন খুঁত খুঁত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত। সেই জন্যে কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছয় না। ও নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। নিখুঁত হিসেবের মাথা ছিল তার। বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুঁজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্তি করত, তখন ওর ভালো লাগত না। বিশেষ করে যখন কাজের বেলায় ছিলেন উনি আর দামের বেলা নামের বেলায় ওরা। এর ফল হয়েছিল এই যে, নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল। সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনা টাকা নিয়ে নন্দকিশোর কোনোদিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদার পাড়া গলির একটা ১.৫ তলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্যে বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলা বলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ খুঁড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে, বেশ চওড়া করে। এই হলো ওঁর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগল, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময় ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তাঁর প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তাঁর জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহালক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেঁদে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালে নালায় তাঁর মুনাফার টাকা বান ডেকে এলো। এমন সময় আরেকটা শখ পেয়ে বসল ওকে। এক সময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তাঁর ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তাঁর এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। ২০ বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জলজলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন শান দেওয়া ছুরির মতো।
সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে, আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি গুণ দেখলে বলো দেখি? ও বললে, এখানকার বড় বড় সব শেঠজি গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি তোমাকে ঘিরে এসেছিল, ভেবেছিল বিদেশি বাঙালি কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলুম তাদের একজনেরও ফন্দি খাটল না, উল্টে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে। কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে, বুঝলে একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাকসাইটে জ্যোতিষী আছে, সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে। বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি, শয়তানের? মেয়েটি বললে, জানো তো বাবুজি, জগতে সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তাঁর কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানির জোরে নয়। কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে, সেদিন ওই শয়তানেরই কাছে কানমোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বললে, বাবু রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলুম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায় আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বললে, আচ্ছা আমি দিয়ে দেব, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়ব না। কি করবে তুমি? দেখব যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরো আমার আংটি। কোষ্টি পাথর আছে ওর মনে, তার উপর দাগ পড়ল একটি দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। মেয়েটিকে ডাকত সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাঁদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়ো খেলবার সময় ছিল না তাঁর। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করত, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রা নয়, সহ্য মতো। লোকে হাসত যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরী করতে হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ